নমস্কার, আমি পারমিতা। শুরু করছি আপনার কথা। আজকের বিষয় নিয়ে শুনবো আপনাদের মতামত, তবে সবার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। প্রধানমন্ত্রী সুরক্ষা গাফিলতির তদন্তে কমিটি গঠন সুপ্রিম কোর্টের নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। এনআইএ ও পাঞ্জাব পুলিশ ছাড়াও কমিটিতে হরিয়ানা ও পাঞ্জাব হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। আত্মনির্ভর ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিবেকানন্দের 160তম জন্মদিন উপলক্ষে যুব দিবসের উদ্বোধনে দেশের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান মোদীর। দেশ জুড়ে উদযাপিত বিবেকানন্দের 160তম জন্মদিন। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে যুব দিবস উদযাপন। বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন নেতা নেত্রীদের। এজের ক্ষমা প্রার্থনা মঞ্জুর কলকাতা হাইকোর্টের। হাওড়া পুরভোট নিয়ে আদালতকে দেওয়া ভুল তথ্যের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ নয়, জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় যেতে গেলে মানতে হবে হাইকোর্টের নির্দেশ, সাফ জানালেন মুখ্যমন্ত্রী। ফের রাজভবনের নিশানায় নবান্ন। সিএসডিজির বিরুদ্ধে রাজভবন বয়কট করার অভিযোগ। নিজের অফিসের শূন্য চেয়ারের ছবি দিয়ে টুইট রাজ্যপালের। আমহা স্ট্রিটে গুলিতে মৃত্যু ব্যবসায়ীর। অর্থ সংক্রান্ত বচসার জেরে গুলি, পলাতক অভিযুক্ত। খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গলকে ছেড়ে দেওয়ার তোড়জোড়ের মধ্যেই ফের বাঘের আতঙ্ক গোসাবায়। সত্যনারায়ণপুরে নতুন করে মিলল বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসীরা। ফের দেশে বাড়ল দৈনিক সংক্রমণ। 1,90,000-এর গণ্ডি পার। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে 11%। করোনার পজিটিভিটি রেটের নিরিখে শীর্ষে বাংলা। রাজ্যে পজিটিভিটি রেট 32.18%। দিল্লিতে পজিটিভিটি রেট 23.1, মহারাষ্ট্রে 22.39। গত 24 ঘন্টায় রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 267। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 294। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্যে দেশে নতুন করে আক্রান্ত 407। সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। করোনা আক্রান্ত কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি মৃদু উপসর্গ নিয়ে রয়েছেন হোম আইসোলেশনে। নিজে টুইট করে জানিয়েছেন মন্ত্রী। পূর্বাভাস মতোই বুধবারও চলছে বঙ্গে বর্ষণ। বৃষ্টি হচ্ছে কলকাতা সহ জেলাগুলিতেও। বৃষ্টির জেরে বাড়তে পারে তাপমাত্রা। রোদ উঠলে শীত পড়ার সম্ভাবনা। ভারতের ইতিহাস আবার নতুন করে লিখতে হবে। শতবর্ষ আসন্ন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিদান। তার অবশ্য একটা কারণ থাকতে পারে। একদিকে যেমন হিন্দু পুরাণের সঙ্গে ইতিহাসকে মেশানোর চেষ্টা, ঠিক অন্যদিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক উপাদানকে নস্যাৎ করাকেও ওই প্রকল্পের আওতায় এনেছে সংঘ। তাই যেমন মহাকাব্যে বর্ণিত পক্ষীরাজ ঘোড়াকে উড়োজাহাজের পূর্বসূরি বলা, বা বিজ্ঞান কংগ্রেসের মঞ্চে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণেশের হস্তিমুখের আদলকে প্লাস্টিক সার্জারির আদি দৃষ্টান্ত বলে অবলীলায় দাবি করেছিলেন। আসুন আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা প্রধানমন্ত্রীর সেই বাণী আবার একটু ঝালিয়ে নিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন, আসুন আমরা আরো একবার শুনব। कर्ण का जन्म माता कुंती की गोद से नहीं हुआ था। कर्ण के जन्म की सारी जो कथा आती है वो शरीर पर से एक छोटा सा हिस्सा लिया और उसी में से कर्ण पैदा हुए। अब स्टेम सेल वाले यही करते हो ना, डॉक्टरों का सर्टिफिकेट चाहिए। तात्पर्य यह है कि हमारे देश के पास कुछ तो था। अब आज लेबोरेटरी में सिद्ध हो रहा है, लेबोरेटरी हो सकता है अमेरिका की हो, लेकिन यह सिद्ध हो रहा है। हो सकता है कर्ण के संबंध में किसी के मन में सवाल हो कि भाई शायद मोदी जी ने कहा, लेकिन उतना तो वर्णन नहीं है।
अब हम प्लास्टिक सर्जरी को देखें। मुझे लगता है कि दुनिया में सबसे पहली प्लास्टिक सर्जरी शरीर मनुष्य का और माथा हाथी का, गणेश जी का निर्माण। আজকের আপনার কথায় আমরা এই বিষয় সংক্রান্ত আরো কথাবার্তা বলবো, আলোচনা করব এবং শুনবো অতি অবশ্যই আপনাদের মতামত। তবে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। আসলে কি ইতিহাস কি বিজ্ঞান, কোথাও কোনো বস্তুনিষ্ঠতার ধারই ধারে না এই গেরুয়া বাহিনী। কেননা এই হিন্দুত্ববাদীরা যে কোনো কালে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন এমন তথ্য খুঁজে পাওয়া দুষ্কর। উল্টে ইংরেজ শাসকের সঙ্গে পদে পদে আপোষের ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। হিন্দুত্ববাদের প্রাণপুরুষ দামোদর সাভারকর এর ব্রিটিশ শাসকের কাছে আত্মসমর্পণের ঘটনা তো সর্বজন বিদিত। ঘটনাচক্রে দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পূর্তিতে ক্ষমতায় রয়েছে সংঘের রাজনৈতিক শাখা বিজেপি। তাই যেন তেন প্রকারের স্বাধীনতার সেই ইতিহাসে নিজেদের জড়াতে নানা ফন্দি ফিকিরের আশ্রয় নিতে বাধ্য হয়েছে বিজেপি। আর সে কাজে তারা এতটাই আত্মহারা যে নত্যসত্য জ্ঞানও হারিয়েছে নরেন্দ্র মোদীর সরকার, যার সর্বশেষ দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকারের একটি পাক্ষিক পত্রিকা। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পত্রিকা নিউ ইন্ডিয়ান সমাচার। প্রধানমন্ত্রীর কাজকর্মের প্রচার করাই এই পাক্ষিকের কর্তব্য। আর সেই পত্রিকায় স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে নতুন ভারতের অমৃত যাত্রা শীর্ষক নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয় সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা ছিলেন স্বামী বিবেকানন্দ। মহাবিদ্রোহ হয়েছিল ১৮৫৭ সালে, অথচ স্বামী বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথ দত্ত তিনি জন্মেছিলেন আজকের দিনে ১৮৬৩ সালে, যিনি সিপাহী বিদ্রোহের ৬ বছর পর ভূমিষ্ঠ হয়েছিলেন। তিনি কি করে তার অনুপ্রেরণা হন? চৈতন্যদেবের সঙ্গে স্বামীজি এবং তামিল ধর্মগুরু মহর্ষি রমনকেও মহাবিদ্রোহের অনুপ্রেরণা বলে দাবি করা হয়েছে ওই কেন্দ্রীয় সরকারি পাক্ষিক পত্রিকায়। শুধুমাত্র স্বামীজি নয়, মহর্ষি রমনের জন্ম হয়েছিল বিদ্রোহের অনেক অনেক পরে। ১৮৭১ সালে জন্মেছিলেন ওই তামিল ধর্মগুরু। বলা হয়েছে এই সব মহাপুরুষের ভক্তি আন্দোলন থেকেই সিপাহী বিদ্রোহ অনুপ্রেরণা পেয়েছিল। যদিও ইতিহাসে ভক্তি আন্দোলনের সঙ্গে সিপাহী বিদ্রোহের কোনো দূরগত সম্পর্ক নেই বলেই ঐতিহাসিকরা মনে করেন। খুব স্বভাবতই প্রশ্ন জাগে, এটা কি নিছকই ভুল, হিন্দুত্ববাদী ইতিহাস বিকৃতির ফসল? আমরা এই নিয়েই আজকের আলোচনা করব এবং এই সম্পর্কেই শুনব আপনাদের কথা। আপনাদের জানিয়ে রাখি, আদতে এটাই সংঘের ইতিহাসের সিলেবাস। সেখানে বস্তুনিষ্ঠতার কোনো দাম নেই, গেরুয়া শিবিরের ভারতীয় স্বাধীনতা আন্দোলনের যে কোনো অবদান নেই তা ভুলিয়ে দিতে তারা উদ্যোগ নিয়েছে। হিন্দু আধ্যাত্মবাদ এর সঙ্গে ভারতের ইংরেজ বিরোধী আন্দোলনকে সম্পৃক্ত করে দেখানোর এক মরিয়া চেষ্টা। যে কথা আগেই বলেছিলাম, নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইতিহাস বিকৃতি ছাড়া এদের কোনো গতি নেই। আর তাই স্বামীজি বা ওই তামিল ধর্মগুরু সম্পর্কিত তথ্য বিভ্রাট ভারতীয় ইতিহাসের প্রতি বিজেপির অজ্ঞতাকেই অনেকাংশে প্রকট করে তুলেছে। কেননা ইতিহাস বিকৃতির চেষ্টা তাদের এই প্রথম নয়। স্বামী বিবেকানন্দের জন্মদিনের প্রাক্কালে তাঁকে নিয়ে এই তথ্য বিভ্রম হিন্দুত্ববাদীদের অভিসন্ধি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শিক্ষা, বিজ্ঞান, ইতিহাসের গৈরিকীকরণের এক নবতম সংযোজন বলেই মনে করা হচ্ছে। আর এই নিয়ে শুনব আপনাদের মতামত। আপনাদের জানিয়ে রাখি, এই বিষয় সম্পর্কে আজকে আমরা কথা বলবো, আলোচনা করব, শুনবো আপনাদের মতামত। টেলিফোন করুন, জানান আপনার মত। সময় হয়েছে একটা ছোট্ট বিরতির পর ফিরে শুনবো আপনার কথা। এই মুহূর্তে দুজন কলার রয়েছেন আমার সঙ্গে। প্রথমজন কদর শেখ, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। বলুন, শুনবো আপনার কথা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেন্দ্রীয় মোদী সরকার
বর্তমান ইতিহাস জামানায় ইতিহাসের গৌরীকরণ করার চেষ্টা করছেন এবং গেরুয়া শিবির সাধারণত বীর সাভারকরকে বিপ্লবী আখ্যা দিচ্ছেন। একইভাবে রানা প্রতাপ মুঘল সম্রাট আকবরকে হলদিঘাটের যুদ্ধে পরাজিত করেছিলেন বলে দাবি করছে তারা। তাদের এই নতুন ইতিহাস বিতর্কের শেষ নেই। যদি আসল তথ্য হলো সাভারকর ইংরেজদের ক্ষমার প্রার্থনা ছিলেন, মুচ লেখা দিয়েছিলেন ক্ষমা প্রার্থী হিসেবে, আর আকবরের কাছে রানা প্রতাপ পরাজিত হয়েছিলেন। কিন্তু গেরুয়া ইতিহাসে সেসবগুলিকে গুলিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন করে করা হচ্ছে, ইতিহাস রচনা করার চেষ্টা করা হচ্ছে এবং নতুন নতুন ব্যক্তিত্বদের এখানে আনা হচ্ছে এবং এছাড়া সিপাহী বিদ্রোহের প্রেরণা দিয়ে স্বামীজি দেন, এই কথাটা একদম ভ্রান্ত। তার কারণ স্বামী বিবেকানন্দের জন্ম হয় স্বামীজির 1863 সালে। তার 6 বছর পূর্বে কিন্তু এই সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। তাহলে এটা তাদের একটা নিছক ভুল এবং তারা ইতিহাসকে সম্পূর্ণ পাল্টাতে চাইছে এবং নতুন ইতিহাস গড়ে তুলতে চাইছে এবং সেটা তাদের নিজের মতো। তাছাড়া গেরুয়া শিবিরের স্বাধীনতা সংগ্রামের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, কোনো ভূমিকাই নেই। যিনি মহাত্মা গান্ধী ছিলেন স্বাধীনতা সংগ্রামী, কিন্তু নাথুরাম গডস তাকে হত্যা করেছে। তিনি নাথুরাম গডসের এই কেন্দ্রীয় বাহিনী হচ্ছে তাদের সমর্থক। তাছাড়া ভক্তি আন্দোলনে উল্লেখ করেছে তারা, PIBU কেন্দ্রীয় সরকার তরফে বলা হয়েছে দেশ জুড়ে চলা ভক্তি আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তের মতো সন্ত সাধুরা অংশ নিয়েছিল, কিন্তু এটা মোটেই ঠিক নয়। তা 1857 সিপাহী বিদ্রোহের আগে কিন্তু এই স্বামীজির জন্ম হয়নি। তিনি 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার নতুন ভাবে কেন্দ্রীয় সরকার আবার এই ইতিহাসকে পাল্টাতে চাইছেন এবং সবকিছু গেরুয়াকরণ করতে চাইছেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমাদের পরের কলার কুল বাহাদুর ওয়াটার, বলুন। আমি বলছি কুল বাহাদুর ওয়াটার, আমি দার্জিলিং থেকে বলছি। বলুন। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে। এই যে শুনছি আমি আপনার চ্যানেল থেকে, মোদিজি বলছে স্বামী বিবেকানন্দের যে জন্মতিথি থেকে অনেক আগে থেকে ওনার কথা, কিন্তু মোদিজি সব কথা না বুঝে বলছে, সেটা আমি বলতে পারছি না। কেননা ওনার সাথে তো অনেক বিদ্বান লোক আছে, সেক্রেটারি লেভেল সব IAS অফিসাররা আছে। কেন ভুল তথ্য দিয়ে মোদিজি বলছে, সেটা আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু মোদিজি দেশকে জনগণকে জেল মিথ্যা কথা বলে করতে চাইছে, সেটা তো মানুষ তো বুঝে, মানুষরা বুঝবে। ওনারা যা ভাবছে তাই বলছে, সেটা নাই। দেশের মানুষ সবকিছু জানে, দেশের মানুষ পড়ালেখা আছে, শিক্ষিত আছে। তার জন্য মোদিজিকে আমি বলছি, এই রকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। একদমই। আর বলছি RSS যে ওদের নিয়ে যাচ্ছে দেশের ইতিহাসকে পাল্টে দেওয়া, সেটা সফল হবে না। অনেক ইতিহাস লিখে গিয়েছে, অনেক ইতিহাস লিখিত ভাবে আমাদের দেশের লাইব্রেরিতে আছে, অনেক বিদ্বান লিখে গেছে, বলে গেছে। তারপরে এরা একে বিভ্রান্ত করে নানা রকমের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষকে ভুল বোঝাতে পারবে না। এরাই আমার বক্তব্য, ওরা এটা বন্ধ করুন। এটা মানুষকে বিভ্রান্তি করা চেষ্টা চলবে না। অনেক ধন্যবাদ আপনাকে। কুল বাহাদুর ওয়াটার, তিনি দার্জিলিং থেকে টেলিফোন করেছিলেন। এই মুহূর্তে স্বপন দাস রয়েছেন টেলিফোনে। বলুন স্বপন বাবু। নমস্কার।
আজকে মানে তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিল, এরা মাথা চারা দিতে পারেনি। এই মানে RSS আর এই বিজেপি, এরা এখন মনে করছে কি 14 সালে এরা স্বাধীনতা করেছে। আমাদের যে স্বাধীনতার যে আন্দোলনকারী যারা যারা নাকি দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের কথা একদম ইতিহাস থেকে মুছে দিয়ে নতুন করে 14 সাল থেকে নতুন করে ওনারা তৈরি করতে চাইছে। মানে এতে আমাদের দেশের লোকের তো লজ্জা, বিদেশের কাছেও আমাদের লজ্জা। আমরা বিদেশের কাছে গেলে আমাদের মুখ দেখালো হবে না, এই মোদী নরেন্দ্র মোদী যা করছে। শুভ সন্ধ্যা, রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ স্বপনবাবু টেলিফোন করার জন্য। আমাদের পরের কলার হচ্ছেন সুকুমার পান্ডা। বলুন সুকুমার বাবু, নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, শুভ সন্ধ্যা, বলুন। মানে ইতিহাস বলুন, বিজ্ঞান বলুন, আর যাই বলুন, ভারতবর্ষে যত কিছু আছে সবই বিকৃত করার চেষ্টা। আমরা বুঝতে পারছি না যে একজন দেশের প্রধানমন্ত্রী 1857 সালে সিপাহী বিদ্রোহ আর 1863 সালে স্বামী বিবেকানন্দের জন্ম, তা সিপাহী বিদ্রোহের প্রেরণা স্বামীজি। এটা তো শুনতে পাচ্ছেন, মানে বাবা বিয়ে করার আগে ছেলে জন্মে গেল। এ তো খুব লজ্জাজনক ব্যাপার। যা কিছু করছে ওনারা ওনাদের মতন বলে যাচ্ছেন, এইগুলো কত শুনবো? কেন্দ্র সরকার ইতিহাস পাল্টাক আর যাই পারুক, আমার একটা প্রশ্ন, এই যে জনসংঘ বলুন আর এই যে RSS বলুন, এদেরকে নিষিদ্ধ করার পদ্ধতি, ভারতের যে রাষ্ট্রপতি আছেন এরা তো কোনো দল না, এরা তো শুধু একটা বিজেপিকে জন্ম দেওয়ার লোককে হিন্দু রাষ্ট্র করার জন্য এদের জন্ম হয়েছে। পারলে ক্ষমতা থাকলে জনসংঘ বলুন আর যত কিছু বলুন, বজরং বলুন, যাই বলুন, এটা ভোটে করুক। হিন্দু রাষ্ট্র ঘোষণা তো সহজ না। স্বাধীনতা আন্দোলন গেরুয়া বাহিনী তখন যখন ছিল, স্বাধীনতা যখন আন্দোলন ছিল, গেরুয়া বাহিনীর নাম ছিল, যারা আসলে চষে শরীরও বসে ঘাস ছেড়াকে আগে পান্তাতে, এটা তো সম্ভব নয়। আগে তোমাকে দেখাতে হবে যে আমি অনেক কিছু ভারতবর্ষে করেছি, করার পর আমি দাবিদার হচ্ছি, আমি একজন শরীর। কিন্তু তুমি কিছু করলে না, কোনো কিছু করতে পারো না। ইতিহাস পাল্টাবে, বিজ্ঞান পাল্টাবে, যারা মনীষীরা আছেন তাদের জন্ম তারিখটা পাল্টে দিয়ে আগিয়ে আনবেন, এটা তো লজ্জাজনক ব্যাপার। মিথ্যাচার নিয়ে অশ্বিনকালে মানুষ বাঁচতে পারে না, মানুষকে বাঁচানো যায় না, মানুষকে ভুল বোঝানো যায় না। একদম এটা এখন লজ্জাজনক ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে সুকুমার বাবু, টেলিফোন করলেন আপনি। পরের কলার অঞ্জন মুখোপাধ্যায়। অঞ্জন বাবু, নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, আলোচনা করছি, অর্থাৎ ভারতের ইতিহাস আবারও নতুন করে লিখতে হবে, এমনই একটা বোধহয় সময় এসে দাঁড়িয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে শতবর্ষ আসন্ন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা যেভাবে প্রচার চালাচ্ছে, তারা তো ইতিহাসকেই পাল্টে দিতে চলেছে, পাল্টে দিতে চাইছে তারা। কিন্তু সেই ইতিহাসকে কি পাল্টে দেওয়া সম্ভব? আপনি কি বলেন? আপনার কি মত? তা নিয়েই আজকে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে মানবেন্দ্র মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বলুন মানবেন্দ্র বাবু, নমস্কার। দেখুন দিদিভাই, আজকে যে আপনারা প্রতিবেদন রেখেছেন খুবই প্রাসঙ্গিক। কেন বর্তমান রাজনৈতিক জগতে জানেন তো, শিক্ষা আস্তে আস্তে করে না যে কোন দিকে এগোচ্ছে আমার যথেষ্ট সন্দেহ লাগছে। প্রত্যেকটা রাজনীতি একটা দর্শনবোধ, মূল্যবোধ থাকে, সেটা কিন্তু প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে। আজকে দেখুন, এই যে আমাদের দেশের মনীষীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে, এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা রাজনীতিক দলের কাছে আমার প্রার্থনা, আপনারা মনীষীদের নিয়ে রাজনীতি করবেন না, আপনারা আপনাদের রাজনীতির দর্শন, মূল্যবোধ নিয়ে থাকুন। কে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত না জেনে, বই না পড়ে এইসব বেবাস মন্তব্য তো করা উচিত না। স্বামীজি যে জানতেন, স্বামীজির যে দর্শনবোধ, স্বামীজি কিন্তু ফার্সি, ইংলিশ টুকখাট জানতেন, কিন্তু তার বাবা চেয়েছিলেন তিনি মানে আইনজ্ঞ হোক, কিন্তু তিনি কিন্তু তা হননি। কিন্তু তার যে কথামৃত বা বেদ উপনিষদ,
যে তিনি কি লিখেছেন সে পড়লেই তার যে লেখা সেখানেই ধরা যায়। কিন্তু বর্তমান রাজনীতির নেতারা সেসব আমার মনে হয় এই যে মনীষীদের বই না পড়ে বেফাস মন্তব্য এক দিনের পর দিন করে যাচ্ছেন, এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির পক্ষে খুবই আঘাত। আবার বলছি, মনীষীদের নিয়ে কেউ রাজনীতি করবেন না, আপনারা রাজনীতি দর্শনের জায়গায় থাকুন, মনীষীদের জায়গায় থাকতে দিন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে মানবেন্দ্রবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আবু তাহের রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে, বলুন। রামের জন্মের আগে যখন রামায়ণ লেখা হয়, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, রামের জন্মের আগে রামায়ণ লেখা হয়, সেই যে আরএসএস এর যে কুযুক্তি নিয়ে আজ ভারতবর্ষ চলছে, সে স্বামী বিবেকানন্দের জন্মের আগে যে সিপাহী বিদ্রোহ হলো, তাকে যে লিখবে না, যা প্রচার করবে না, তাদের আবার কি আছে? নির্লজ্জ একটি দল, যার কোনো ইতিহাস নেই, কোনো বিজ্ঞান মানে না, কোনো কিছু মানে না, তাদের সম্বন্ধে বেশি না বলাই ভালো। একদমই ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। আমাদের পরবর্তী কলার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন শিশির মণ্ডল। শিশির বাবু নমস্কার, স্বাগত আপনাকে, বলুন। নমস্কার ম্যাডাম। আমার মনে হয় প্রধানমন্ত্রী মোদী বোধহয় ভারতবর্ষের একমাত্র গ্র্যাজুয়েট, তিনি ম্যাট্রিক না পাস করেই গ্র্যাজুয়েট হয়েছেন, এবং পলিটিক্যাল সায়েন্স একমাত্র সাবজেক্ট নিয়েই গ্র্যাজুয়েট হয়েছেন, যদিও আমরা 3টি সাবজেক্ট মিনিমাম আমাদের পড়তে হয়েছিল। তিনি বোধহয় একমাত্র ব্যক্তি যিনি স্কুল কলেজে কোনো শিক্ষকের নাম বলতে পারেননি, ওনার কোনো ক্লাসমেটেরও হদিস মেলেনি। সুতরাং এইরকম বিরল প্রতিভাবান ব্যক্তি যা বলবেন তাই ইতিহাস রচনা করবে, এ বিষয়ে কি সন্দেহ থাকতে পারে? যেমন ধরুন, ওনাদের মতে বিবেকানন্দ সিপাহী বিদ্রোহের প্রেরণা জুগিয়েছেন, যদিও আমরা জানি, আপনাদের টিভিতেই দেখলাম, বিবেকানন্দ 6 বছর পরে সিপাহী বিদ্রোহে জন্মেছেন। ওনাদের মতে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছেন, যদিও আমরা জানি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মেছেন। ওনাদের মতে নদের নিমাই বর্ধমানের মন্দিরে দীক্ষা লাভ করেছেন, যদিও আমরা অন্যরকম জানি। ওদের মতে গরুর ইউরিনে সোনা থাকে, তাই রং হলুদ। গরুর ইউরিন সর্বরোগ মহৌষধ, যদিও আমরা জানি ওটা বর্জ্য পদার্থ। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, ইতিহাস বিকৃত ওরা করছেন, এবং ওনাদের গুরুদেব সাভারকার এবং গোলগাঁওকার, এরা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করে ইংরেজদের দালালি করেছে। সাভারকার মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিলেন, অথচ ওই বীরের সেনানী আমাদের মোদী বাহিনী স্বাধীনতা আন্দোলনকে তাচ্ছিল্য করে ইতিহাসকে বিকৃত করে চলেছেন। এর শেষ কোথায় জানি না, ধিক্কার জানাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও শিশির বাবু টেলিফোন করার জন্য। পরের কলার, আমাদের পরের কলার আতাহার শেখ, বলুন। নমস্কার। আপনাদেরকে আমি বলতে চাইছি যে মানে বিশ্ববরেণ্য মনীষীদেরকে নিয়ে যেভাবে ইতিহাস বিকৃত করে উনি যেটা পাল্টাতে চাইছেন ভারতবর্ষের ইতিহাস, কিন্তু আগামী দিনে তো এরকম হয়ে যাবে না তো যে গেরো বাহিনী ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছে এবং গেরোয়াই হচ্ছে আসল ইতিহাস, পুরো ইতিহাসটাকে চেঞ্জ করে দিয়ে তার ভারতবর্ষের যে একটা কলঙ্কের জায়গা নিয়ে দিতে চাইছেন সারা পৃথিবীর বুকে, এটা তো আমাদের তো মানে লজ্জা রাখার জায়গা থাকবে না। উনি বই পড়ছেন না, ইতিহাস পড়ছেন না, কি আছে ইতিহাসে না জেনে শুনে এইভাবে মন্তব্য করে দিচ্ছে বিশ্ববরেণ্য নেতাদের সম্পর্কে, এটা খুব লজ্জাকর ব্যাপার। এই জায়গাটা আমাদের খুব কষ্ট হচ্ছে যেভাবে ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করাটা, তাই শুধু বলতে চাইছি। একদমই, অনেক ধন্যবাদ। আপনি টেলিফোন করলেন এবং আপনার যে মতামত, আপনার যে বক্তব্য অত্যন্ত স্পষ্টভাবে নির্ভীকভাবে তুলে ধরলেন আমাদের সামনে। যারাই টেলিফোন করছেন এবং আজকে যে বিষয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি, সেই বিষয়ে আপনাদের মতামত খুব স্পষ্টভাবে আমাদের জানাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এখনও পর্যন্ত যারা এই অনুষ্ঠান দেখছেন পর্দার ওপারে বসে কিন্তু এখনও পর্যন্ত ফোন করেননি, তাদের অনুরোধ করব আপনারাও ফোন করুন, জানান আপনি কি ভাবছেন এই বিষয় সম্পর্কে, আপনার মতামত জানতে আমরা আগ্রহী। একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর।
আপনার কথা, পাওয়ার্ড বাই গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। এই কালারে আছে 10 গুণ অ্যালোভেরার যত্ন। চুলটা খোল না, আরো বিউটিফুল দেখাবে। সাদা চুলগুলো লুকোচ্ছি। খোল ওটা, আমি বলছি। কালার, যত্ন নেওয়ার কালার। 10 গুণ বেশি অ্যালোভেরার যত্ন নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিমে। এর নো অ্যামোনিয়া ক্রিম দেয় রিচ কালার আর চুল দেখায় সফটার আর শাইনিয়ার। গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। পাঞ্জাব স্টেট ডিয়ার লরি বকর আপনার কথা, আপনাদের অনুষ্ঠান, আপনাদের কথা বলার জায়গা, আপনাদের কথা বলার প্ল্যাটফর্ম। তাই প্রত্যেক দিনই আমরা যে যে বিষয়ে কথা বলি, আলোচনা করি, আপনাদের মতামত অতি অবশ্যই আমরা জানতে চাই। এই মুহূর্তে টেলিফোনে দুজন কলার রয়েছেন আমার সঙ্গে। প্রথমজন সুরজিৎ বসু। বলুন সুরজিৎ বাবু, নমস্কার। আমি যেটা বলতে চাইছিলাম, প্রথমত যে দেখুন, গৈরিকীকরণের একটা প্রবণতা তো এই আজকের বর্তমান সরকারে একটা রয়েছে, কিন্তু আমার বিশেষ করে যেটা বলার, আমার মনে হয়, আমি আশা করি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 1857 সাল এবং 1863টা কোথাও হয়তো ভুলবশত বলে ফেলেছেন, এটা আমার আশা। তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। 1863 সালে স্বামীজি মহাপুরুষ মহামানব তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা 1857 সঙ্গে এটা গুলিয়ে ফেলেছেন ইচ্ছাকৃতভাবে আমি মনে করি না কোনোভাবে এটা হয়েছে। তবে এটা ঠিক যে সুরজিৎ বাবু একটু আপনাকে বিরত করছি, সেটা হচ্ছে যে শুধুমাত্র বিবেকানন্দের জন্মদিন উনি গুলিয়ে ফেলেছেন এমনটা নয়। মানে আপনি যেটা আশা রাখছেন খুব ভালো কথা, কিন্তু তামিল ধর্মগুরু সম্পর্কে উনি যে ইনফরমেশন দিয়েছেন একই ভুল কিন্তু তিনি করেছেন। হ্যাঁ, আমি 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 যেটা বলতে চাইছিলাম, আমি তামিল গুরু থেকে আমার কাছে ইম্পর্টেন্সটা বেশি না, অবশ্যই ইম্পর্টেন্স বেশি, কিন্তু আপনি যে অনিচ্ছাকৃত ভুলের কথা বলছেন, অনিচ্ছাকৃত ভুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই একই ভুল কিন্তু তিনি তামিল ধর্মগুরুর ক্ষেত্রেও করেছেন, এটাই বলার ছিল। আপনাকে একটুখানি বলতে চাইছি যে স্বামীজির ক্ষেত্রে ভুল করে আমি আশা করব যে 2-1 দিনের মধ্যে এই ভুলটা তিনি যে করেছেন সেটা জনসমক্ষে স্বীকার করবে, এটা আমি আশা করছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমার এটা আশা, আমার আপনার সবারই আশা থাকবে। এবং আরেকটা জিনিস আমার বলার, যেটা গৈরিকীকরণের একটা প্রবণতা তো নিঃসন্দেহে দলের রয়েছে, সরকারের রয়েছে, এটা তো এই নিয়ে কোনো দ্বিমত নেই। আর এটা এই ভুলটা নিশ্চয়ই উনি ইচ্ছাকৃতভাবে করেছেন, এটা আমি মনে করছি না। আমি আশা করছি হয়তো তিনি ঠিক করবেন, আমার আপনার সবারই এটা আশা থাকবে। এবং এত বড় একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে এতদিন রয়েছেন, এবং এটা আমার কাছে আশা। আর আমি একটুখানি রিকোয়েস্ট করবো সব কলারদের, তারা যখন বলছেন নিশ্চয়ই সমালোচনা করবেন, কোনো সন্দেহ নেই সমালোচনা করার জায়গা নিশ্চয়ই নরেন্দ্র মোদী রয়েছে, কিন্তু যেহেতু তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই শালীনতাটা কিন্তু প্রত্যেক কলার কাছে একটু আশা করবে। একদমই একদমই। অনেক ধন্যবাদ সুরজিৎ বাবু। তবে টেলিফোন রাখার আগে আপনাকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে অমিত শাহ তিনিও কিন্তু বলেছিলেন যে রবীন্দ্রনাথ তিনি শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন। এরকম একটা উদাহরণ নয়, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তবে আমার মনে হয় আজকে যে বিষয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি, সেই বিষয়ে আমাদের ফোকাস থাকাই ভালো। অনেক ধন্যবাদ সুরজিৎ বাবু টেলিফোন করার জন্য। পরের কলার প্রবীর বন্দ্যোপাধ্যায়। বলুন প্রবীর বাবু। আচ্ছা, নমস্কার। নমস্কার। আমাদের বাংলা প্রাচীন একটি বাগধারা আছে যে তুলসী গাছে জল দিয়ে কিবা ফল হবে, লোটে গাছে জল দাও নিত্য তুলে খাবে। কেন এই কথাটা বললাম? আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এর থেকে শত শত সহস্র গুণ আলোচনা হওয়া দরকার ছিল করোনা। কারণ ভারতবর্ষে পজিটিভিটি রেটে আজ বাংলা সবচেয়ে শীর্ষে। অনেক ধন্যবাদ প্রবীর বাবু। আপনি আমাদের পরবর্তীকালে আমরা হয়তো এই বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। এবং করোনা নিয়ে এর আগেও আমরা কিন্তু অনুষ্ঠান করেছি, এবং এই খবরে কিন্তু আজকে আমরা সারা দিন ধরেই ছিলাম। আমরা অতি অবশ্যই হয়তো আপনার কথায় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আজকে যে বিষয়ে আমরা কথা বলছি সেই বিষয় সম্পর্কে আপনার যদি কিছু বক্তব্য থাকে অতি অবশ্যই চাইবো সেই বক্তব্য আপনি পেশ করুন। প্রবীর বাবু শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে প্রবীর বাবু। শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আজকের বিষয়ই আসছি। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সুরজিৎ বাবু যেটা বলছেন, আমিও মনে করি এই তথ্যগুলো তো তিনি পান না, তাকে এই তথ্যগুলো সরবরাহ করা হয়। যেমন ধরুন, আমাদের মুখ্যমন্ত্রী শুধু কানু এবং ডহর বাবু বলে বসলেন, যেমন আমাদের মুখ্যমন্ত্রী বলে বসলেন বেলেঘাটায় এই গান্ধীজির অনশন ভঙ্গ করেছিলেন ফলের রস খাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। এরকম অসংখ্য ঘটনা, ঠিক আছে। কাজে এই সমস্ত তথ্যগুলোকে বিকৃতি করে ইতিহাসের ঘাড়ে চড়িয়ে দিয়ে
কোনো মহান মানুষকে আমি বিকৃত করতে পারি, কিন্তু তা দিয়ে কি জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আমি চতুরঙ্গ নাটকের একটি অংশ দিয়ে শেষ করতে চাই। সেখানে ননিবালা সম্পর্কে যে কুৎসিত মন্তব্য তার আত্মীয় স্বজন করছিল, সেখানে জ্যাঠামশাই বলেছিলেন, ঢেউ যতই ঘোলা হোক না আমার জ্যোৎস্নায় তার দাগ লাগে না। মোদিজি সম্পর্কে যত কোচ্ছা নিন্দাই চলুক, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ একজন নায়ক যদি কোনো রাষ্ট্রনায়ক থাকেন, তিনি মোদিজি ছাড়া আর কেউ নন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে প্রবীর বাবু। আপনি যে উদাহরণ দিয়ে শেষ করলেন সেই রবীন্দ্রনাথ সম্পর্কেই কিন্তু একটু আগেই আপনাদের জানালাম যে অমিত শাহ তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল শান্তিনিকেতনে। এরকম বহু ইনফরমেশন, বহু তথ্যই কিন্তু এরকম বিকৃত দেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় যে পরবর্তীকালে তারা এই যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশন যদি ভুলও হয় কখনোই কিন্তু সেটা সংশোধন করা হয় না, বা সেই সংশোধনের জন্যে কিন্তু কখনোই ক্ষমা চাওয়া বা মাপ চাওয়া হয় না। এই মুহূর্তে সুজয় চৌধুরী রয়েছেন টেলিফোনে আমার সঙ্গে। বলুন সুজয় বাবু, নমস্কার। নমস্কার, আমি দাঁড়িয়ে সুজয় চৌধুরী বলছি। বলুন। বিবেক সিপাহীবিদ যে প্রেরণা বিবেকানন্দ, এই যে বলেছে, এটা তো আমাদের যে তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে যে নিউ ইন্ডিয়া সমাচারে বলা হয়েছে, এবং সেই তথ্যটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ডিপার্টমেন্টই দিচ্ছে। তাহলে এই যে এটা তো একেবারে ভুল। 1863 সালে বিবেকানন্দের জন্ম, আর সেখানে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছে, সেই সিপাহী বিদ্রোহের সময় বিবেকানন্দ কি করে এলো? আমার তো মনে হয় তখন হয়তো টাইম মেশিন ফেশিন চড়ে এসে সে আবার ভারতবর্ষে এসে সিপাহী বিদ্রোহটাকে করে সে আবার চলে গেল। এরকম কোনো ব্যাপার আছে নাকি? সেটা আমাদের হিন্দুদের যে RSS মহাসভা বা বিজেপি সরকারের প্রধানমন্ত্রী মোদিজি, যিনি এই অমৃত যোগটা করে যিনি বলছেন, তিনি বলতে পারেন। আরে বাবা, ভক্তি জাগরণের যে আধ্যাত্মিক জাগরণ, সেটা তো শুধু ব্রাহ্মণতন্ত্র আর মন্দির মসজিদ নিয়ে হয়েছে। সেখানে স্বাধীনতা আসবে কোথা থেকে? এটুকু আমরা আমাদের প্রধানমন্ত্রী পড়েনি বা পড়াশোনা করেনি। তারা তো স্বাধীনতার সময় ছিলই না। তারা তো স্বাধীনতার সময় তাদের যে নেতা, যাদেরকে তারা নেতা বলে মানে, তারা তো ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছে। আজকে দেখুন, এই যে এই দাঁড়িয়াতে এই মুশকুলির এখানে এই রাধা গোবিন্দ জিউ মন্দির বলে একটা আছে, সেখানে আমাদের সভাপতি, বিজেপির যে সভাপতি নাড্ডা সাহেব, তিনি বলছেন কিনা যে চৈতন্যদেব ওইখানে দীক্ষা নিয়েছিলেন। আশ্চর্য! যিনি ওই যে আশ্রমটা, চৈতন্যদেব তখন তার অনেক পরে হয়েছে ওই আশ্রমটা, সেইখানে নাকি তিনি করেছেন। তারপরে তো বিরসা মুন্ডা, রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে, বিরসা মুন্ডার গলায় মালা না দিতে গিয়ে অন্য জায়গায় মালা দিচ্ছে। এই যে এতগুলো করে যে আমাদের সংস্কৃতি, ভারতবর্ষের যে সংস্কৃতি, সেটাকে একবারে ধূলিসাৎ করে দিচ্ছে, ইতিহাসটাকে বিকৃত করে দিচ্ছে। আজকে সামনে উত্তরপ্রদেশের ভোট, আজকে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো ঠিক করুক। করোনার তৃতীয় ঢেউ, যে ঢেউয়ে মানুষ একবারে বিভিন্ন ভাবে আক্রান্ত হয়ে চলছে, সেই সবগুলো যে অর্থনৈতিক অবস্থা খারাপ, সেখানে টাকা দেখ, সেসব না করে মিথ্যা মানুষকে বলে একটা ধর্মের সুশ্রুতি দিয়ে ভোটে যেটা যায়। আরে বাবা, উত্তরপ্রদেশে আপনারা হারবেন, যেখানে 80% 20% করছেন, যেখানে হিন্দু মুসলিম কোথাও বলা আছে। আজকে বিবেকানন্দ বলেছে যে আমাদের যে ধর্ম, আজকে তিনি যে আমেরিকায় গিয়েছেন, আমেরিকায় গিয়ে যে মহাসম্মেলন করেছেন, সেখানে বলেছেন যে ভারতবর্ষের যে ধর্ম, সেই হিন্দু ধর্ম সমস্ত ধর্মকে দেখে। আজকে কি হচ্ছে না, মুসলমান লোককে কান ধরে উদ্বোস করা হচ্ছে। আজকে মুসলমানের একটা কিশোর ছোট্ট ছেলে, যে ধর্ম সম্পর্কে কিছুই বোঝে না, সে মন্দিরে গিয়ে জল খেতে যাচ্ছে, তাকে মার হচ্ছে। ছে ছে, এরা আবার ধর্ম বলে। ধর্ম আর জীবন দুটোই কিন্তু এক। ধর্ম জীবনকে বাঁচাতে সাহায্য করে, ধর্ম কাউকে মারতে সাহায্য করে না। তাই আজকে মোদিজিকে বলবো, ধন্যবাদ ধন্যবাদ সুজয় বাবু, ধন্যবাদ। পরের কলার অনুপম নস্কর। অনুপম বাবু নমস্কার। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের পরবর্তী কলার যিনি টেলিফোন লাইনে ছিলেন,
এখনো পর্যন্ত যারা এই অনুষ্ঠান দেখছেন কিন্তু ফোন করেননি, তাদের কাছে আরও একবার অনুরোধ করব, আজকে যে বিষয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি, সেই বিষয়ে আপনার কি মত অতি অবশ্যই জানান আমাদের। টেলিফোন করুন। একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর। একটা বিরতি নিয়ে আমি পারমিতা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আপনার কথা এই অনুষ্ঠান নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মুজিবুর রহমান। বলুন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরের কলার রাহুল প্রসাদ। বলুন রাহুল বাবু। শুভ সন্ধ্যা ম্যাডাম। আপনাকেও শুভ সন্ধ্যা। বলুন। আমি আপনাদের অনুষ্ঠান দেখছিলাম এবং কিছু দর্শক তারা বললেন কি এই যে ঘটনাটি, এটা একটা ভুলবশত প্রধানমন্ত্রী এই বক্তব্যটি দিয়ে ফেলেছেন এই সম্বন্ধে, কিন্তু আমি যতদূর মনে করছি এটা মনে হয় না ভুলবশত এরকম একটি বক্তব্য প্রধানমন্ত্রী দেবেন। এটি একটি রণকৌশল নিয়েই এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। ভারতবর্ষের মাটিতে আমার মনে হয় আরএসএস এবং বিজেপি একটু নতুন করে একটি অ্যাসিড টেস্ট করছে এবং সেই জমি পরীক্ষা করছে যে কিভাবে মানুষ আমাদের এই বিভ্রান্তিকর তথ্যগুলোকে কিভাবে নিচ্ছে, এবং এই অ্যাসিড টেস্টের পরে ফের নতুন করে একটি পরিকল্পনা হবে কিভাবে এইগুলোকে আস্তে আস্তে মানুষের মনে এগুলোকে ঢুকিয়ে দেওয়া যায় এবং এই নিয়ে রাজনীতি গরম করা যায়। এটাই আমার মনে হয় একটি পরিকল্পনা এখন বর্তমানে এরা করে ফেলেছে। বুঝতে পেরেছি। যেখানে ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি রাহুল বাবু, আপনার বক্তব্য খুব স্পষ্ট, বুঝতে পারা গেছে। পরের কলার পুষণ গোস্বামী। পুষণ বাবু নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। পুষ্পেন গোস্বামী। বেশ, পুষ্পেন গোস্বামী বলুন। আচ্ছা মা, আমি তোমাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এই যে সিপাহী বিদ্রোহে প্রেরণার স্বামীজির কথাটা বলছেন, এটা সম্বন্ধে অতি জঘন্য কথাবার্তা বিজেপি বলে, বা বিজেপির কোনো সেন্সই নেই। আর ভারতের যে প্রধানমন্ত্রী আছে এ তো মহামূর্খ। তা নাহলে বিজেপি যেসব কথাবার্তা বলে তা সত্ত্বেও ওকে যে কি করে গুরুত্ব দেয়, বা ইউপির যে ওই মূর্খমন্ত্রী আছে ও কিসের যোগী আমরা জানি না, ও পা মশার যোগী। মানে অকল্পনীয় করা যায় যে এরা যে আমাদের ভারতীয় এবং বিশেষ করে বাঙালিদের মহারিষিদের সম্বন্ধে এইসব বাজে বাজে কথা এরা বলে, কোনো পড়াশোনা যায় না, কিচ্ছু করে না। আর যত এই দিলীপ ঘোষের মতো ক্রিমিনাল লোক, শুভেন্দুর লোকের মতো সব ক্রিমিনাল লোকরা গুলি করে বেড়াচ্ছে, উল্টোপাল্টা করে বেড়াচ্ছে। অতএব জনসাধারণের উচিত এইসব মূর্খ লোকগুলোকে বয়কট করা এবং বিজেপি পার্টি থেকে বয়কট করা। তা নাহলে এরা মনীষীদের কোনোদিনই সম্মান দিবে না বা দিতে জানে না, কারণ এরা ভারতীয় পার্টি নয়। এরা রাজনীতি বোঝেও না, করেও না, কিছু ক্রিমিনালিজম করে বেড়ায় এখানে। এবং কিছু কিছু ঘটনা আমরা আপনাদের টিভিতে শুনতে পাই এবং আদার্স টিভিতেও শুনতে পাই যে এদের কার্যকলাপ গুলো অতি জঘন্য, এদের মানুষের পর্যায়ে পড়ে না। আর মুখ্যমন্ত্রী এই ভারতীয় প্রধানমন্ত্রী পুষ্পেন বাবু ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ পুষ্পেন বাবু। যারা টেলিফোন করছেন তাদেরকে একটাই অনুরোধ যে আপনারা অতি অবশ্যই ফোন করুন, আপনাদের যা বক্তব্য খুব নির্ভীকভাবে খুব স্পষ্ট ভাষায় জানান। কিন্তু যখন আপনি কারোর সম্বন্ধে কথা বলছেন এবং সেটা বিশেষ করে যখন দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলছেন বা যে কোনো কারোর সম্পর্কেই কথা বলছেন, আমার মনে হয় যখন ব্যক্তিগত এইভাবে আক্রমণ করাটা খুব একটা সমীচীন নয়। তার কারণ যে আপনি যখন যে গণমাধ্যমে কথা বলছেন সেই গণমাধ্যম হাজার হাজার দর্শক, হাজার হাজার মানুষ তারা শুনছেন। এভাবে ব্যক্তি আক্রমণ করা খুব একটা রুচিসম্মত নয়। অনেক ধন্যবাদ। পরের কলার চরণ পান্ডা। বলুন চরণ বাবু। হ্যাঁ দিদি নমস্কার, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে চন্দ্রমাথারা চরণ পান্ডা বলছি। বলুন। বলছি আজকের দিনটা সিপাহী বিদ্রোহের একটা বিশেষ জিনিস। চরণবাবু আপনি আপনার টেলিভিশন সেটের ভলিউমটা একদম মিউট করে কথা বলুন। আর আজকের দিনটা দিদি এক হচ্ছে আপনার বলছি আজকের দিনটা হচ্ছে সিপাহী বিদ্রোহের একটা, আপনি স্বামীজির বিরুদ্ধে প্রেরণা কাহিনী বিষয়ে কথা বলছেন।
আর একটা হচ্ছে আজকে বলুন মাস্টারদা সূর্য সেন তাকে আজকের দিনে ইংরেজরা ফাঁসির কাঠে চড়িয়েছে। সেইটাই বলছি, আমাদের স্বামীজি আমাদের প্রেরণা, মাস্টারদা সূর্য সেনও আমাদের প্রেরণা। একদম। আমি ওনাদের দুজনকেই আমার সশস্ত্র প্রণাম, প্লাস আমি একটা ভারতবর্ষের নাগরিক হিসাবে ওনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্যালুট, প্রণাম জানাই। এ হচ্ছে আমার দিদির কথা। একদম ধন্যবাদ চরণবাবু টেলিফোন করার জন্য। পরের কলার বাদল মিত্র। বাদল বাবু নমস্কার। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে বিষয়ে আমরা কথা বলছি বা আলোচনা করছি একটু স্পষ্ট করা দরকার আপনাদের সামনে। সেটা হচ্ছে যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের একটি পত্রিকা রয়েছে নিউ ইন্ডিয়ান সমাচার, এবং সেই নিউ ইন্ডিয়ান সমাচার পত্রিকাতেই যাদের কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর সমস্ত কাজকর্মের প্রচার করা, সেই পত্রিকার মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মিছিল রায়। বলুন মিছিল বাবু, নমস্কার। নমস্কার। আজকে 12 তারিখ, আজকে আমাদের দেশে নরেন দত্ত মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর এক নরেন, তিনি গুজরাটের চা বিক্রি থেকে এসেছিলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিবেকানন্দ, শ্রী চৈতন্য বা রামন এদের জন্মাবার অনেক আগে দেখুন আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল। তা সেই সিপাহী বিদ্রোহে যখন হয়েছিল তখন তো এরা জন্মায়নি, তাহলে তাদের সেই ভক্তি যে জিনিসটা ছিল সেটা তারা কি করে পেল এবং স্বাধীনতায় তারা হাত পাকালো? যে সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন তো আমাদের দেশে সিরাজদৌল্লা পলাশির যুদ্ধ হয়নি। তারপরে তো ব্রিটিশ এসেছে, ব্রিটিশদের সঙ্গে আলোচনা। এরা এই ভাবধারা এবং ভক্তিধারায় দেখাতে চাইছে যে আরএসএস এবং হিন্দু মহাসভা এরাই স্বাধীনতা এনেছে, কিন্তু এটা তো নয়। আরএসএস এবং হিন্দু মহাসভা স্বাধীনতার কোনো কিছুই ছিল না। কিছুদিন আগে উনি বলেছিলেন যে শিবাজি ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু সেই শিবাজিকেও আমরা দেখেছি মুসলমানদের সঙ্গেও হাত মেলাতে। আজকে ওনারা ভোট রাজনীতির জন্য একটা তথ্য আপনি কথা বলতে বলতে হয়তো অমিট করে গেছেন। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পলাশির যুদ্ধ কিন্তু সিপাহী বিদ্রোহের প্রায় 100 বছর আগে হয়েছিল। হ্যাঁ, কারেক্ট, আমার একটু ভুল হয়েছে। 1757 হয়েছিল পলাশি এবং 1857 হয়েছিল সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, তখন বিবেকানন্দ তো জন্মায়নি, তা তিনি সেই রাম জন্মাবার আগে রামায়ণ লেখার মতো ঘটনা বলতে চাইছেন। ওনারা তো হিন্দু মুসলমান ভাগ করে দিয়ে দেশ স্বাধীনতায় ওদের হিন্দু মহাসভা এবং আরএসএসই যে স্বাধীনতা আন্দোলনে জড়িয়েছিল, যাদের কোনো বিন্দুমাত্র কন্ট্রিবিউশন ছিল না, উনি সেইটা বোঝাতে চাইছেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন মিছিল রায়। এই মুহূর্তে রণেশ্বর দাস রয়েছেন টেলিফোনে। বলুন রণেশ্বর বাবু, নমস্কার। হ্যাঁ দিদি, আপনাকে প্রণাম জানিয়ে আমি 2-4 কথা এইবার শুরু করছি। কারণ বিষয়টা বিবেকানন্দ যেহেতু আমাদের আইকন, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের বা যারা অভাবী বা রোগগ্রস্ত সমাজে যে ব্যাধি, সেটার মধ্যে যে কি ছিল সেটা একটা বিবেকানন্দ, তার মানে একমাত্র আর একটা বিবেকানন্দ হলেই সেটা বুঝতে পারতো যে উনি অল্প সময়ের মধ্যে যে কাজগুলো করে গেছেন, ওনার যে মেধা, ওনার যে জ্ঞান, ওনার যে চর্চা, সারা বিশ্বের মানুষ এখনো ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান থেকে শুরু করে যত ধর্মগুলো আছে সেগুলোকে আমি যদি বিতর্ক
মানে না যায়, এইটুকু বলতে পারি যে সনাতন ধর্মের মধ্যে যে বেদান্তের যে বৈদিক যে সনাতন যে হিন্দু ধর্মের যে এগুলো প্রতিস্থাপন উনি করতে চেয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন, সেটা উনি জন্মাবার পর থেকেই তার মার বা পরিবারের অনুপ্রেরণায় উনি একটাই ওনার একটা বা ওনার দাদা ভাইরা বা যারা পরিবারের ছিল প্রত্যেকেই ছিল এক মানে সমাজ সংস্কারক এবং বিপ্লবী। সেই বিপ্লব করতে গেলে যে একার দ্বারা সম্ভব নয়, সমস্ত মানুষকে নিয়েই সেটা যে জ্ঞানের যে আধার যেটার মধ্যে আছে বেদ উপনিষদ রামায়ণ মহাভারত গীতার মধ্যে, সেইটাই উনি শুরু করেছিলেন। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তার মানে 3 মিনিট হাততালির পরে উনি যেটা শুরু করেছিলেন, রুচিনাং বৈচিত্র্য বীজ কুটিল নানা পদ জুসং নিনামেক গম্মস্তমসি পয়সা মান্নাম ইব। রণেশ্বর বাবু, আপনাকে একটু থামাতে হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে যে বিষয়ে আমরা কথা বলছি আলোচনা করছি আপনি মূল বিষয় থেকে বোধহয় একটু সরে যাচ্ছেন। তার কারণ আজকে আমরা যে বিষয়ে কথা বলছি সেখানে বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে যে পত্রিকা, সেই পত্রিকায় প্রচার করা হয়েছে, বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের যে পত্রিকা সেখানে বলা হয়েছে যে বিবেকানন্দ তার জন্ম হয়েছিল এবং তিনি সিপাহী বিদ্রোহের অনুপ্রেরণা ছিলেন। ফলে দেখা যাচ্ছে যে বিবেকানন্দ তিনি সিপাহী বিদ্রোহের অনেক পরে জন্মগ্রহণ করেছেন, কোথাও গিয়ে তার মানে তথ্য বিকৃতি হচ্ছে এবং এই তথ্য বিকৃতির পেছনে কোথাও কি একটা অন্যরকম কোনো ইঙ্গিত কিছু পাওয়া যাচ্ছে। এই বিষয় নিয়েই আমরা আজকে কথা বলছি, আলোচনা করছি। তাহলে মূল আপনাকে বিষয়টা থেকে বলতে একটু হয়, সরে যাচ্ছেন। যেটা বলতে হয় যে বিবেকানন্দ যেটা বলছেন বা ভাবছেন বা এখনকার যারা রাষ্ট্রনায়ক বা তার যে অভিজ্ঞতার কথাগুলো তুলে ধরছেন স্মরণে, আজকে তার জন্মদিন, সেই জন্মদিনে আমাদের মনে হয় একটাই বোঝা উচিত যে বিবেকানন্দ মানুষের যেটা বলতে চেয়েছেন, যেটা বোঝাতে চেয়েছেন, যে এই যে বিবেকানন্দ সম্পর্কে এই যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে ভুল তথ্য বা বিকৃত তথ্য পেশ করা হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। এই বিষয়ে আপনার কি মত? ভুল তথ্য কিছুই নেই এখানে, হয়তো স্লিপ অফ টাং, মানে কোন বিষয় হয়তো বোঝাতে না হয় বিবেকানন্দ সম্পর্কে হতে পারে, কিন্তু 1871 সালে জন্মেছিলেন তামিল ধর্মগুরু, তার জন্ম সম্পর্কেও তো ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সেটা যদি ভুল হয়, আপনাদের কি কোনো কাজে ভুল হয় না বলতে গিয়ে? সবাই কি আমরা সবাই সবকিছু জানি? সেই হিসেবে আমি এইটুকু বলবো যে ব্রিটিশ যে সাম্রাজ্যবাদী বা যে খ্রিস্টান লবি ছিল এবং আমাদের বাঙালিও ওনার বিরোধিতা করেছেন, কুৎসা রটনা করেছিলেন। আচ্ছা, আপনি বলুন যে চৈতন্যদেব তিনি 500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, সেই চৈতন্যদেবের সঙ্গে বিবেকানন্দকে কোথাও মিলিয়ে দিয়ে একসঙ্গে করে বলা হচ্ছে ভক্তি আন্দোলনের তারা প্রবক্তা ছিলেন একসঙ্গে। এটা কোন ঐতিহাসিকতা? তাহলে ভক্তি আন্দোলন আর স্বাধীনতা আন্দোলন প্রত্যেকটার মধ্যে একটাই আছে যে মানুষের কি করে ডেভেলপমেন্ট, জাগরণ, জনজাগরণ। আপনি অন্য লাইনে চলে যাচ্ছেন, যাই হোক, ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমাদের সময় গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর ফিরে আসছি, আবারও এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব, শুনবো আপনাদের মতামত। ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর। একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কথা অনুষ্ঠান নিয়ে আমি পারমিতা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে উৎপল দত্ত। বলুন উৎপল বাবু। নমস্কার। শুনতে পাওয়া যাচ্ছে উৎপল বাবু? হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি, বলুন। হ্যালো। হ্যাঁ উৎপল বাবু, শুনতে পাওয়া যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, নতুন বছরের প্রণাম নেবেন এবং শুভেচ্ছা নেবেন, আর এই দিনটি, পূর্ণ দিনটির প্রতি আমার শ্রদ্ধা রইল। হ্যালো।
হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আজকে যে বিষয়ে কথা হচ্ছে সেই বিষয় সম্পর্কে আপনার মত জানতে চাই। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সবাই জানে। 1863 সালে আমাদের এই যুগপুরুষ বিবেকানন্দের জন্ম হয়েছিল, সবাই জানে। কিন্তু 1902 সালে 39 বছর বয়সে ওনার মৃত্যু হয়। কিন্তু আরএসএস বা গেরুয়া বাহিনী 1925 সালে প্রতিষ্ঠা পায়। কি করে ওই দেশের প্রধানমন্ত্রী এই কথাটি বলেন? নাম্বার 2, আজ থেকে বহু যুগ আগে, 535 বছর আগে আমাদের আর এক মহান পুরুষ শ্রী চৈতন্যদেব জন্মেছিলেন, তার কথাও এখানে রেকর্ড করেছেন। তার মানে উনি যা বলছেন টোটালটাই এলোমেলো, কোনো ভারসাম্যহীন কথা। উনি প্রতিদিনই চাইছেন যে আমাদের একটা হেডলাইনে আসতে। হ্যালো, বুঝতে পারা গেছে। অনেক ধন্যবাদ উৎপল বাবু। পরের কলার শেখ শামসের আলী, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। ম্যাডাম, ব্যাপার হচ্ছে এতে তো বিজেপি স্বভাব হয়ে গেছে, কারণ একটার পর একটা আমাদের যে পুরনো স্মৃতিকে মেটাতে চেষ্টা করছে। কারণ ওরা একজন না, দেখুন একটার পর একটা লিডার ভুলের পর ভুল করেই যাচ্ছে, কিন্তু এইগুলো আমাদের টেস্ট করে দেখছে যে ওরা ভাবছে আমাদের মতো অমুখ্য আমাদের হিন্দুস্তানে পুরো পৃথিবী আমাদের ভারতবর্ষে আছে, এর প্রোটেস্ট কেউ করবে না। হয়তো এরা আপনার সাধারণত হয়তো 1000 লোক পাবে এরকম, কিন্তু আমাদের ভারতবর্ষের লোক অত বোকা না। পুরনো স্মৃতিকে মিটিয়ে নতুন করে যে অনেকজন বলছে না, ভুল এতে হয়তো তথ্য করেছে বা ভুল বশতে স্লিপ খেয়ে গেছে, এরা অন্ধর মতো বলছে। কারণ আমার বাবার নাম ভুলবো না, আমার বাবার নাম মনে রাখবো। ইচ্ছাকৃত কেউ যদি এই থেকে আমাদের আঘাত করে, কিন্তু এইতে আমরা সাধারণত মেনে নেব না। একটার পর একটা আমাদেরকে ভাবছি আমরা খুব মুখ্য, বুঝলেন তো? আমাদের যে ভারতবর্ষের মানুষ আমরা আছি, আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবকিছু, ওরা যা বলবে তাই আমাদের মেনে নিতে হবে। সামনে ভোট, আর ওদের ব্রেন কাজ করছে না, বুঝলেন তো? মোহারণ হারবে, তার আগে ভুল ভাল বলে যাক, আর আমরা সহ্য করে করে আমাদের হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। আর কিছু দিনের জন্য আমরা অপেক্ষা করি, ওকে চিরস্থায়ী মতো বিদায় করি, বুঝলেন তো? নমস্কার। ধন্যবাদ। পরের কলার শেখ ইমতাজ আলী, বলুন। নমস্কার, বলুন। বলছি, আমাদের বাংলায় যেসব গুরুজনেরা আছে তিনাদের খালি উনারা বিজেপি থেকে যেভাবে ছোট করছে, ওনারা কোনোদিনই সফল হবে না। মুসলিম হিন্দু নিয়ে আমরা গ্রামে বাস করি, কিন্তু ওনারা ওই যে এক ভদ্রলোক বলে গেল না, যে একটা মুসলিম ছেলে যে যদি জল খেতে যায় সেখানেও ওনাদের বিজেপি থেকে মারধর হয়। কিন্তু আমাদের বাংলায় এই ধরনের ঘটনা ঘটে না। আর আমাদের গুরুজনদের খালি উনি যেভাবে ছোট করছে, ওনারা কখনোই আমাদের এই ভারতবর্ষে থাকবে না, দেখবেন এই ভোটের পর। নমস্কার দিদি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন শেখ ইমতাজ আলী। আপনাদের জানিয়ে রাখি, আজকে যে বিষয়ে কথা বলছি, আমরা আলোচনা করছি, অর্থাৎ ইতিহাস বিকৃতির কথা বারবার উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের একটি পত্রিকা নিউ ইন্ডিয়ান সমাচার, যাদের প্রধান কাজ হলো প্রধানমন্ত্রীর কাজকর্মের প্রচার করা, সেই পত্রিকাতেই বলা হয়েছে যে সিপাহী বিদ্রোহের অনুপ্রেরণা নাকি ছিলেন স্বামী বিবেকানন্দ, কিন্তু সেই সময় স্বামী বিবেকানন্দের জন্মই হয়নি। অর্থাৎ কোথাও গিয়ে যেন একটা ইতিহাস বিকৃতির নিদর্শন বারে বারেই চোখের সামনে উঠে আসছে। এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? কি মত আপনাদের? জানান আমাদের, টেলিফোন করুন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আলাউদ্দিন মোল্লা, বলুন। নমস্কার। হ্যালো, বলুন, শুনছি, বলুন। সিপাহী বিদ্রোহের প্রেরণা স্বামীজি, এই যে মানে একটা হেডলাইন দিয়ে দেশের লোককে বোকা বানানো, এই যেন মানে বিজেপির একটা মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এরা মানে মনে করে ভারতবর্ষের লোক একেবারে মূর্খ, এরা কিছু জানে না, যা বলবো তাই বুঝবে,
আর যেদিকে চলতে বলবো তাই চলবে। আরো মানে লেখাটা দেখলো, ভারতবর্ষ আজকে যা ভাববে কাল পৃথিবী কালকে ভাববে। ভারতবর্ষ সব আধুনিক আধুনিক, তাহলে আমরা যদি আধুনিক হই, আমরা কেন পাশ্চাত্যের অনুকরণটা করি? পাশ্চাত্যের এগুলোকে অনুকরণ করি কেন? এইগুলো মানে এই যে আমাদের মানে বিজ্ঞ সাহেব যে কথাগুলো বলছে বিজ্ঞের মতো, হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিকই মানে হয়ে যাবে। আরো মানে 5-10 বছর যদি এরকম লকডাউন চলতে থাকে, স্কুল কলেজ সব বন্ধ থাকে না, এই সব তখন এরা বড় বড় মানে দার্শনিক হয়ে যাবে। এদের তখন জ্ঞান, এদের কথা মানে ভারতবর্ষ মায় চলতে থাকবে, কারণ সব লেখাপড়া থেকে সব 8 নম্বর হয়ে যাবে, লেখা তো জানবেই না, পড়াও জানবে না। মূর্খদের দেশে এইরকম মূর্খ রাজারাই তখন মানে জ্ঞানী হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে রয়েছেন বাদল মিত্র। বলুন বাদল বাবু। নমস্কার। নমস্কার দিদি, বলুন। আমি টাটা গেট টিটাগড় থেকে বলছি। আমাদের প্রধানমন্ত্রী যে বলছেন যে 1957 জায়গায় সিপাহি বিদ্রোহের আগে উনি করেছেন, জন্মগ্রহণ করেছেন। আমি বুঝতে পারছি না, আমার একটা ছোট বাচ্চা আছে ঘরে, তার কাছে কি বার্তা পৌঁছাবে বলুন তো? যাকে আমরা অভিভাবক ভাবি, তার কাছ দিয়ে আমরা বারবার যদি এই ভুল বার্তা আমাদের বাচ্চাদের কাছে পৌঁছায়, সে জায়গায় আমি কি করে ওনাকে মানে সম্মানটুকু দেবো প্রধানমন্ত্রীর? আমি আর কিছু বলতে চাইছি না। ঠিক আছে, নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের সময় হয়ে গেছে আরও একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির আগে জানিয়ে রাখি যে হাতের সময় খুবই কম, আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি। এখনও পর্যন্ত যারা টেলিফোন করেননি অতি অবশ্যই টেলিফোন করুন এবং জানান আজকের বিষয় নিয়ে আপনার কি মত। ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর। ধীমান দেব রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। বলুন ধীমান বাবু। নমস্কার। নমস্কার। বলুন, শুনছি আমরা, বলুন। বলছি আমার বাবা মা একজন শিক্ষাকর্মী। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি বলতে থাকুন। আমার বাবা মা একজন শিক্ষাকর্মী। ছোটবেলা থেকে বাবা মায়ের মুখে নেতাজি স্বাধীনতা সম্পর্কে জেনেছি, এবং স্বাধীনতা আমাদের কাছে একটা কি বলবো মানে মানে একটা আগ্রহী বা প্রেমী। সেই হিসাবে যদি নরেন্দ্র মোদী তার বাবা মায়ের মুখ থেকে শুনে যদি যে সিপাহী বিদ্রোহ সম্পর্কে প্রেরণা জাগে, এটা ভুলটা কোথায়? কারণ উনি তো বলেনি যে সিপাহী বিদ্রোহে আমি জন্মগ্রহণ করেছি। বোঝা গেল না, আপনার বক্তব্যটা স্পষ্ট হলো না, আরেকবার বলুন। আমার বক্তব্য হচ্ছে, আমার বাবা মা একজন শিক্ষাকর্মী ছিলেন, স্কুল লাইনে সার্ভিস করতেন। বাবা মায়ের মুখে স্বাধীনতা সম্পর্কে শুনেছি, এবং সেই স্বাধীনতা সম্পর্কে আমার একটা প্রেরণা রয়েছে, যে যুব সমাজের স্বাধীনতা একটা প্রেরণা। এখানে নরেন্দ্র মোদীও যদি বাবা মায়ের ভক্তি শ্রদ্ধা সন্তান থাকেন, ঠিক আছে, উনি যদি বলে থাকেন যে সিপাহী বিদ্রোহ আমার প্রেরণা, না আপনি অনুষ্ঠানটা পুরোটা প্রথম থেকে শুনে নিন। আমাদের একদমই আপনাকে জানিয়ে রাখি ধীমানবাবু, যে আজকে আমরা প্রথম থেকে যে আলোচনাটা করছি, সেই আলোচনায় একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। তাদের যে পত্রিকা নিউ ইন্ডিয়ান সমাচার, সেখানে বলা হয়েছে যে সিপাহী বিদ্রোহের অনুপ্রেরণা ছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি তার 6 বছর বাদে জন্মেই ছিলেন। অর্থাৎ সিপাহী বিদ্রোহের 6 বছর বাদে স্বামী বিবেকানন্দের জন্ম হয়। আমার মনে হয় আপনার বাবা মা যখন শিক্ষাকর্মী, তারা যখন এই পেশাতেই যুক্ত রয়েছেন, আপনি বরং বাবা মার সঙ্গে এই বিষয়টা একটু কথা বলে আলোচনা করে জেনে নিন। নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে আমরা কি বলছি, কি বলতে চাইছি, আমাদের কি বক্তব্য। আপনি অনুষ্ঠানটা খুব একটা মন দিয়ে দেখেননি, এটা বোঝা গেল। অনেক ধন্যবাদ ধীমান বাবু টেলিফোন করার জন্য। আমাদের পরের কলার রয়েছেন আদিত্য মণ্ডল। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, টেলিভিশন সেটে ভলিউমটা মিউট করতে হবে। টেলিভিশন সেটে ভলিউমটা মিউট করে কথা বলুন আদিত্য বাবু। হ্যাঁ, শুভ সন্ধ্যা। বলুন। শুভ সন্ধ্যা। বিষয়টা যেটা আছে, সেই ভুলের ব্যাপারটা কথার ভুল, তো কথার ভুল রাজ্য দেশ সব নেতারাই বলে থাকে।
কিন্তু কথার ভুল নিয়ে আমার মনে হয় সংবাদ মাধ্যমরা এত হইহুল্লোড় না করে কাজের ভুলগুলো ধরা দরকার। আপনার 18 তারিখ 20 তারিখের আগে থেকে করোনা, ডেল্টা প্লাস, ওমিক্রন এরা মাথা চাড়া দিয়েছে, তাদের কোনো ব্যবস্থা সংবাদ মাধ্যম করতে পারেনি। দিদি 25 তারিখে ডেল্টা বা ওমিক্রনের প্রতিকার সংবাদ মাধ্যমের করার বিষয় নয়, কারণ সংবাদ মাধ্যম কোনো চিকিৎসক নয়। এবং এই যে ইনফরমেশনটা যে ডেল্টা বা ওমিক্রন যে তার এই যে বাড়বাড়ন্ত, এই বাড়বাড়ন্তের যে তথ্যটা, সেই তথ্য কিন্তু একমাত্র পাওয়া গেছে সংবাদ মাধ্যমের তরফ থেকে। সংবাদ মাধ্যম যদি আপনাকে এই ইনফরমেশন না দিত তাহলে কিন্তু আপনি সেটা জানতে পারতেন না। কিন্তু সংবাদ মাধ্যম চিকিৎসক নয়, তাদের এটা কাজ নয় যে ডেল্টা বা ওমিক্রন তাকে কোনোভাবে সেটাকে প্রতিহত করা। অনেক ধন্যবাদ আপনাকে। বিতর্কের জেরবার হয়ে শেষ পর্যন্ত প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। এই ইনফরমেশনটা আমাদের তরফ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করা অতি অবশ্যই উচিত ছিল, আমরা তাই করলাম। তবে সেখানেই কি থেমে যাবে গেরুয়া বাহিনীর এই ইতিহাস পুনর্লিখনের নামে বিকৃতির সর্বভারতীয় প্রকল্প? সেটাই এখন দেখার। আগামীকাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব, নেব আপনাদের মতামত। আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।